ক্লাউসেন বলে একজন, প্রফেসর সিএফ ক্লাউসেন, উনি ব্যাড কিসিংগেনে থাকেন জার্মানিতে। উনি ইন্ডিয়াতে এসেছিলেন, একটা লেকচারে উনি বলেছিলেন ইন্ডিয়াতে, সেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল এবং কথাটাও মনে রেখেছিল, যে দি বিউটি অফ নিউরোটোলজি ইজ দ্যাট ইউ উইল হ্যাভ ডিফারেন্ট স্ট্রোকস ফর ডিফারেন্ট ফোকস। একই চিকিৎসা সকলের চলে না, তো তিনটে লোক একই রকমের প্রবলেম নিয়ে এসছে, তাকে তিনজনকে তুমি স্টুগেরান দিলে বা তিনজনকে তুমি ভার্টিন দিলে, দেখবে যে এক একজন এক রকম রেসপন্ড করছে। এটা কিন্তু অন্য ইয়েতে হয় না। উনি সেটা বলছেন যে দেয়ার হ্যাভ টু বি ডিফারেন্ট স্ট্রোকস ফর ডিফারেন্ট ফোকস। কাউকে ছিপটি মারতে হবে, কারোর মাথা দেওয়ালে ঠুকে দিতে হবে, কাউকে দুটো ভালো কথা বললে হবে, কাউকে বাবা বাচ্চা বললেও হবে। এইটা কিন্তু why this happens we need to find out someday। এটা উনি অতদিন আগে বলেছিলেন। রিসেন্টলি আমি একটা ইয়েতে দেখছিলাম যে ওনার এটাকে কথাটা লিখেছিলেন যে ডিফারেন্ট স্ট্রোকস ফর ডিফারেন্ট ফোকস ইন নিউরোটোলজি বলে উনি কথাটা এডিটোরিয়াল লিখেছিলেন। সেইটাকে কোট করে একটা রিসেন্ট জার্নালে বেরিয়েছে যে নাও উই নো why it is different in different people। কেন এটা ডিফারেন্ট? কারণ কগনিটিভ পাওয়ারটা ডিফারেন্ট। একটা ইন্টারন্যাশনাল মিটে আমি আবার ইয়েতে সেখানটাতে এক ক্যানাডিয়ান ভদ্রলোক, সে এই কগনিশন ইন ভার্টিগো নিয়ে বলছিল। তো এত হাই লেভেলের বলছিল আমি কিছু বুঝতেই পারছিলাম না। তো ওইখানটাতে বিদেশের মিটিং টিটিং এর সুবিধে যে জিজ্ঞেস করা যায় যাইছে, কেউ তো চেনে না, অতএব প্রেস্টিজ যাওয়ার ভয় নেই, তো অতএব যে যাইছে ওখানে জিজ্ঞেস করা যায়। তো আমি ওখানে উঠে আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কি বলছে, আই ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং নাথিং। তো অন্যরাও হয়তো বুঝছিল না, কিন্তু সাহসকে জিজ্ঞেস করছিল না। তো আমি বললাম যে স্যার আই এম নট আন্ডারস্ট্যান্ডিং ইউর লজিক অ্যাট অল, but you are saying is becoming too complex. You either make it simpler or I will understand that what you are talking does not make sense. বলতে ভদ্রলোক কি বললো জানেন? ভদ্রলোক আমাকে বললো যে you are from India, না? আমি বললাম yes sir। তখন বলছে যে কি ইন্ডিয়া তুলে গালাগাল করবেন নাকি রে বাবা? তখন বলছে কি যে in your country there is a badminton school in Hyderabad run by one Gopi Chand। আমি জানি না, ওই লোকটা বলছে run by one Gopi Chand না, they make the ওর। আমি পরে যে তুমি জানলে কি করে সব? বলছে না, ওর ওখান থেকে একটা কাকে নাকি এখানে করে, ও সেই ফুল ব্যাপারটা জানে। বলছে ওখানটাতে যারা ওর একাডেমিতে ভর্তি হয় 25 টাকা কটাকে নেয়, তাদেরকে 16 ঘন্টা করে খাটায়, 16 আওয়ার্স করে তাদেরকে ট্রায়াল করে, খেলায় পিটি করে এসে করে 16 ঘন্টা হচ্ছে তাদের ডিউটি ওখানটাতে। বলছে 16 ঘন্টা করে 25টা বাচ্চা করছে, একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে। কেন? তার কারণটা যে ওইটাই হচ্ছে কগনিটিভ পাওয়ার। যে বলছে ওই সাইনা নেহওয়ালের নাম ফাম পুরো জানে, ও কিন্তু বলছে যে একটা সাইনা নেহওয়াল তোমাদের দেশে হয়েছে, বাকিগুলো তো একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে না। কেন হচ্ছে না? ন্যাশনাল চ্যাম্পিয়নই তো হচ্ছে না। ওয়াই? তারপর হচ্ছে যে her cognitive powers is much higher than that of others। তো আমি ভাবছি ঠিক আছে, হোয়াট ইজ মেকিং সেন্স। তারপর এক্সপ্লেন করে বলছে যে দেখো, একটা শাটলকক যখন আসছে, ওকে কিন্তু তার ট্র্যাজেক্টরিটাকে বুঝতে হচ্ছে যে এই ট্র্যাজেক্টরিটাতে এটা এই স্পিডে এইরকম সময় আমার এটার উপরে আসবে, এবং ও তখন কিন্তু আগে সেইভাবে নিজেকে পজিশন করছে, বডি স্ট্যান্সটাকে সেইভাবে করছে যাতে ওটাকে উল্টে মারতে পারে। অন্য লোকেও করবে কিন্তু পরে বুঝবে, ওর কগনিটিভ পাওয়ারটার জন্য ওটাকে আগে বুঝতে পারছে। এই একই জিনিস আমি সেটাকে ওর কাছে শুনে আই ওয়াজ এক্সট্রিমলি ইমপ্রেস। আমি ব্যাপারটাকে বুঝেছিলাম, ও কিন্তু খুব ভালো করে বুঝিয়েছিল। তারপরে হি মেড দ্য থিং মাচ মাচ সিম্পলার আফটার দ্যাট, যখন আমি ওটাকে বলে পাই। তারপরে একবার আমি এই জেটের একটা ফ্লাইটে, জেট এয়ারলাইন্সের যে ওই জেট উইংস বলে যে ম্যাগাজিনটা দেয়, সেইখানটাতে ওই খুলেছি, তাতে একটা জায়গাটা লেখা দেখছিল যে লিখেছে যে জয়াবর্ধনে এবং সচিন তেন্ডুলকার এদের ডিফারেন্সটা কোথায়, যে এরা বলের ট্র্যাজেক্টরিটাকে অনেক আগে থেকে বুঝতে পারে। এদের চোখ এবং ব্যাটটা ফিক্সড হয়ে যায় when the ball is nearly 12 meters away from the wicket। অন্যদের চোখ নড়তে থাকে এবং ব্যাটটাও নড়তে থাকে, বডি নাড়তে থাকে প্রায় 3-4 মিটার দূর পর্যন্ত। তার মানেটা হচ্ছে যে একই কথা, কিন্তু ট্র্যাজেক্টরিটাকে বুঝছে, সেটাকে আগে বুঝছে। কেউ হয়তো সেটাকে 3 মিটারে বুঝছে, কেউ 6 মিটারে বুঝছে, কেউ 12 মিটারে বুঝছে। যে 12 মিটারে বুঝছে
সে কিন্তু একটা বেটার ব্যাটসম্যান হচ্ছে। তো এই 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 এইগুলো যে কগনিটিভ পাওয়ার্স, এইগুলোই হচ্ছে কি মানে ডিফারেন্সটা। তো এনিওয়ে, সো compensation and adaptation involves intelligently utilizing the available inputs to maintain a balance after a vestibular damage has taken place, and evolving newer strategies to maintain balance as requisite inputs are not available after a vestibular damage. So this will 100% be dependent upon your cognitive skills, your intelligence. But ঠিক এখনো আমরা সেই মানে সেই জায়গায় বিজ্ঞান পৌঁছে নেই যে আমি বলতে পারবো যে এর আইকিউ বেশি বলে এর ব্যালেন্স পাওয়ারটা বেশি, সেইটা হয়তো এখন আমরা বলার স্টেজে পৌঁছেনি। বেসিক্যালি ইট ইজ বয়লিং ডাউন টু দ্যাট। তো আমি ওই এটাকে বলেছিলাম যে ওই যে সাহেবটা, ক্যানাডিয়ান সাহেবটা এই এক্সাম্পলটা দিয়েছে, আমাকে পরে বলছিলাম যে ওর সঙ্গে পরে আলাপ করে আমি যে আই ওয়াজ সো ইমপ্রেসড বাই হিম, যে বলছেন, আমাকে বলছেন যে তার মানে কি তুমি কি এইটা কি আমরা ধরতে পারি যে এই সাইনা নেহওয়ালের আইকিউটাই বেশি, ওর কি মানে ও যদি একটা ইঞ্জিনিয়ার হতো, ও কি টপ ক্লাস ইঞ্জিনিয়ার হতো, বা ও যদি ফুটবল খেলতো তাহলেও কি ও টপ ক্লাস হতো? বলছে যে না, এইটা না স্পেসিফিক ইয়েতে হয়, যে এইটা তোমার এই পাওয়ারটা উইল বি ডিফারেন্ট ইন ডিফারেন্ট ইন ডিফারেন্ট, তোমার এইটাতে ক্যালিটা বেশি থাকতে পারে, তো অন্যটাতে ক্যালিটা অনেক কম থাকবে। এইটা কিন্তু এই নয় যে ও এইটাতেই করবে, কিন্তু এই পাওয়ারটা ওর খুব বেশি আছে, অ্যান্ড শি ইজ ফরচুনেট যে ও ব্যাডমিন্টনেই এসছে। আমি বলছি তার মানে কি আমারও কোনো একটা পাওয়ার আছে যেটাতে আমি গেলে আমি শাইন করতে পারতাম? বলে অফকোর্স, তোমার হয়তো শুটিং তুমি যদি করতে, তোমার হয়তো এমন একটা পাওয়ার আছে যে তুমি শুটিংয়ে তোমার স্কিলটা পট করে খুলে যেত, কিন্তু ইউ আর নট ডুইং দ্যাট। তো এইটা সবসময় তো হওয়াটা সম্ভব নয়। তো এই জন্যে কিছু ইউ হ্যাভ টু বি লাকি, আর ইউ হ্যাভ টু বি অ্যাট দি রাইট প্লেস অ্যাট দি রাইট টাইম টু ইউটিলাইজ দি রাইট অপরচুনিটিস হুইচ গড হ্যাজ সেন্ট ইউ উইথ। তো ইটস ভেরি লজিক্যাল, ভেস্টিবুলার ইন্টেলিজেন্স। হ্যাঁ, বেসিক্যালি তাই। আরো যদি প্রমাণ চান, during an episode of balance dysfunction, errors in cognitive function are induced. দেখা গেছে যে আপনি একটা লোককে বলছেন যে তুমি 100 থেকে 2 বিয়োগ করতে থাকো, সে 98, 97, 98, 96, 94, 92, 90 এভাবে করছে। একটা ভেস্টিবুলার ডিসঅর্ডার পেশেন্টকে যেই বলছেন, সে তখন এটাকে করতে গেলে ভুল করছে। সারপ্রাইজিং জিনিসটা যে ভুলটা কিন্তু একই রকমের করছে, ভেরি সারপ্রাইজিং। ভুলটা একই রকমের কি করছে, যে দেখা গেছে ভেস্টিবুলার ডিসঅর্ডার পেশেন্টগুলোকে যখন আপনি ব্যাকওয়ার্ড কাউন্টিং করতে বলছেন, ওরা 10-এর ভুলটাকে করে দিচ্ছে। 92 বললো তো, 92 এর পরে 90 না বলে 82, 80, 78 এরকম করছে। পিকিউলিয়ার জিনিস, এগুলো সব রিসার্চ থেকে বেরিয়েছে, এগুলো সবই আর কি পাবলিশড, মানে এগুলো সবই যে পাবলিশ রিসার্চ। এটা রিসনে বলে একজনের ইয়েতে আছে, এই সব রেফারেন্সগুলো আমার বইটাতে দেওয়া আছে। রিসনে বলে একজনের ইয়েতে দেখিয়েছে যে এরা ব্যাকওয়ার্ড কাউন্টিং এ একই রকমের ভুল করে, ভুলটাকে ব্যালেন্স হিসাবে পেশেন্টরা করছে, বা এদের একটা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হচ্ছে। এই কগনিটিভ ইম্পেয়ারমেন্টের একটা ধরন আছে আবার, পিকিউলিয়ার। তাহলে যে from a physiological perspective, the existence of cognitive vestibular interaction is supported by the existence of neuronal projections between the vestibular centers in the brainstem and both the cerebral as well as cerebellar cortex. এই pathways গুলোও কিন্তু এখন established। এটা দেখা গেছে যে ক্যালোরিক স্টিমুলেশন আমরা যখন করি, কানের মধ্যে যদি ক্যালোরিক স্টিমুলেশন করি, আমি যদি একটা রাইট হ্যান্ডেড পার্সনের, আমি যখন ডান কানে জলটা, রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ডেড, আমি ডান কানে জলটা যখন দিই, আমি যখন ডান কানে জলটা দিচ্ছি, ওর বাঁ সাইডের সেরিব্রাল হেমিস্ফিয়ারটা স্টিমুলেটেড হচ্ছে। আমি যখন বাঁ সাইডে জল দিচ্ছি, তখন ডান সাইডে সেরিব্রাল হেমিস্ফিয়ারটা স্টিমুলেটেড হচ্ছে। আচ্ছা, এবার দেখা গেছে আমরা জানি যে এই আমাদের রাইট হেমিস্ফিয়ারে মেমোরাইজেশন অফ অবজেক্টস অফ দি এনভায়রনমেন্ট থাকে। সেটা মেমোরাইজেশন অফ অবজেক্টস ইন দি এনভায়রনমেন্ট, এটা ফাংশন অফ দি রাইট হেমিস্ফিয়ার। দেখা গেছে এমনি একটা লোককে আমরা যদি ঘরে এই জিনিসের এতগুলো ছবি আছে, এই আছে, আপনি তাকে দেখতে দিলেন, তো দেখে বললেন যে তুমি লেখো কটা কি আছে, সে একটা ইয়ে করলো। এবার আপনি কি করছেন, তার কানের মধ্যে, তার বাঁ কানে, একটা রাইট হ্যান্ডেড পার্সনের আপনি তার বাঁ কানটাতে ক্যালোরিক স্টিমুলেশন দিলেন। তখন কি হচ্ছে, যে বাঁ কানে ক্যালোরিক স্টিমুলেশন দিচ্ছেন, তখন ওর ডান দিকের হেমিস্ফিয়ারটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে।
যে ডান দিকের হেমিস্ফিয়ারটা অ্যাক্টিভেটেড হচ্ছে ওর কিন্তু মেমোরিজেশন অফ অবজেক্টসটা অনেক বেটার হয়ে যাচ্ছে। এগুলো অদ্ভুত মানে আর কি ফাইন্ডিংস, কিন্তু দিজ আর অল পাবলিশড ওয়ার্ক, এবং এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখা গেছে। রাইট ইয়ারে আপনি যখন স্টিমুলেশন করছেন তখন লেফট হেমিস্ফিয়ারটা স্টিমুলেটেড হচ্ছে। লেফট হেমিস্ফিয়ারে আমাদের মেমোরাইজেশন অফ ওয়ার্ডস থাকে, মেমোরাইজেশন অফ নাম্বারস থাকে। তার মেমোরাইজেশন অফ নাম্বারস মানে আপনি তাকে টেলিফোন নাম্বারের মেমোরাইজেশনটা অনেক বেটার করতে পারছে তার যখন আমরা ডান কানে ক্যালোরিক স্টিমুলেশন দিয়ে দিচ্ছি। ক্যালোরিক স্টিমুলেশন সবচেয়ে আশ্চর্যের জিনিস হচ্ছে এইটা, ক্যালোরিক স্টিমুলেশন ইজ এবল টু কারেক্ট ফর 3 to 5 minutes the cognitive deficits, right? Asomatonoxia, right hemineglect, aphasia and the right hemisphere for about 3 to 5 minutes in patients suffering from cortical stroke. ক্যালোরিক স্টিমুলেশন দিয়ে 3-4 মিনিটের জন্য তার কিন্তু এটা হয়ে যাচ্ছে। মানে এটা কি করে টেস্ট করা হয়, এই টেস্টের কমপ্লিট ডিটেলস ইয়েতে দেওয়া আছে। আপনি তাকে একটা বাড়ি আঁকতে দিলেন, এমনি করে সে দুটো দিয়ে এমনি করে দিচ্ছে। তার যখন হেমিসোম্যাটোনক্সিয়া হচ্ছে, হেমিনেগ্লেক্ট হচ্ছে, তখন কিছু ও বাঁ সাইডের বাড়িটাকে আঁকলো কিন্তু ডান সাইডটাকে আঁকছে না। একটা ঘড়ি আঁকতে দিলেন, সে ঘড়ির ডান দিকটাকে আঁকছে, বাঁ দিকটাকে আঁকছে না। তা ক্যালোরিক স্টিমুলেশন যখন দিচ্ছেন তখনও কিন্তু পুরোটাকে করে দিচ্ছে। এটা কিন্তু লাস্ট করে না, 3-4 মিনিটের জন্য থাকে। তো এটা হচ্ছে কি শিফের একটা ইয়ে থেকে দেখা গেছে। এই